জুলাই সনদ নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা অনেকেই প্রশংসা করেছেন, অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন, তবে বিএনপি বিষয়টার বিরোধিতা করেছেন। জামাত প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও হয়তোবা খুব শীঘ্রই তারা কোনো মন্তব্য করতে পারে, আবার এনসিপিও করতে পারে। বাংলাদেশ নামক রাষ্ট্রটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দুইটা নাম আপনি এখান থেকে সরাইতে পারবেন না, পলিটিক্যালি পয়েন্ট অফ ভিউ বলেন আর রিয়েলিটি বলেন। এক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর দ্বিতীয় হচ্ছে জিয়াউর রহমান। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে শেখ হাসিনার প্রকাশিত সাক্ষাৎকারের শিরোনাম যদি বাংলা করি তাহলে দাঁড়ায়, কোটি ভোটার নির্বাচনে অংশ নেবে না যদি আওয়ামী লীগকে বাইরে রাখা হয়। সতর্ক করেছেন বাংলাদেশের শেখ হাসিনা। বাংলাদেশের শেখ হাসিনা সাক্ষাৎকারের সঙ্গে রয়টার্স যে ফাইল ছবিটি ছেপেছে, সেখানে শেখ হাসিনাকে গার্ড অফ অনার নিতে দেখা যাচ্ছে। সম্ভবত বিদেশে কোনো সফরের সময় ছবিটি তোলা। ছবিটি নিছক অলংকার নয়, এটি একটি মেসেজ বা বার্তা। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে আমরা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি দেখছি এবং অবনতি ক্রমেই আরো বেশি হচ্ছে, এরকমটাও দেখছি। গত কয়েক মাস শেখ হাসিনা আওয়ামী লীগের নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজগুলিতে অডিও বার্তা দিচ্ছেন। সেখানে তিনি বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় এবং সাধারণ মানুষের সঙ্গে দায় মুক্তি নামে একটি অনুষ্ঠানে তিনি নিয়মিত কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। লীগ নেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াকিবহাল মহলের মতে এটা সম্ভব হয়েছে ভারতের গ্রিন সিগন্যাল পাওয়ার পরই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টকে আলাদা আলাদা সাক্ষাৎকার দিয়েছেন। ইমেল মারফত নেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বেশ কয়েকটি বিস্ফোরক অভিযোগ এনেছেন, যা ফলাও করে ছেপেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি জানান, আওয়ামী লীগের সমর্থকেরা সাধারণ নির্বাচনে ভোটদানে বিরত থাকলে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় শামিল হবেন না। অর্থাৎ তিনি বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ সমর্থকদের ভোট বয়কটের আহ্বান জানিয়ে দিলেন। ওয়াকিবহল মহল মনে করছেন এটা হাসিনার দীর্ঘদিনের পরিকল্পনা হতে পারে, যা তিনি নিজস্ব চ্যানেলগুলির মাধ্যমে প্রচারও করে চলেছেন। যে আসন্ন নির্বাচন যদি ইউনূস সরকারের অধীনে হয় এবং আওয়ামী লীগকে তাতে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে যাতে একটা সার্বিক ভোট বয়কটের চিত্র ফুটে ওঠে। এবার কৌশলে তা আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়ে দিলেন আওয়ামী লীগ নেত্রী। রয়টার্স হলো বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত সংবাদ সংস্থা। তাদের খবর সমস্ত দেশের গণমাধ্যম গ্রহণ করে, ফলে রয়টার্সে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার হতে সময় লাগেনি। বিশ্বের বহু দেশের বহু নামি দামি সংবাদ মাধ্যম মুহূর্তে সেই খবর প্রকাশ করেছে, যা মোহাম্মদ ইউনূসের উপর নিঃসন্দেহে চাপ সৃষ্টি করবে। রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রত্যাবর্তনের বিষয়েও মুখ খুলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি বলেন, যে দলের নেতৃত্বেই বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হোক, সেই সরকার আওয়ামী লীগকে স্বীকৃতি না দিলে তিনি বাংলাদেশে ফিরবেন না। এটাও একটা চাপ সৃষ্টির প্রয়াস বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুজিব কন্যার দাবি, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয়, এটি অসাংবিধানিক এবং আইনত অবৈধ। ইউনূসের উপর চাপ বাড়াতে তার দাবি, কার্যকর স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা চাইলে এই কোটি কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না। অন্যদিকে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে সরকার উৎখাতে ষড়যন্ত্রকারীদের মৃত্যুর ঘটনায় ক্ষমা চাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ইউনূস সরকারের আদালতে মৃত্যুদণ্ডের দাবিকে তিনি ভুয়া বিচার বলে উড়িয়ে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। বিচার সম্পর্কে হাসিনা বলেছেন, এটি একটি ভুয়া আদালত, যা আমার রাজনৈতিক বিরোধী পক্ষের নিয়ন্ত্রণাধীন ও অনির্বাচিত অসাংবিধানিক সরকার দ্বারা পরিচালিত। একটি দেশবিরোধী চক্র আমাকে নির্মূল করার চেষ্টা করছে, তবে কোনো কিছুতেই বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে আসবে না, লড়াই করে যাবে। পাশাপাশি তিনি কূটনৈতিক ভাষায় দাবি করেন, নিরাপত্তা বাহিনীকে গুলি বর্ষণের নির্দেশ তিনি দেননি। হাসিনার কথায়, রাষ্ট্রীয় আইনেই তারা জানেন কোন পরিস্থিতিতে কেমন পদক্ষেপ নিতে হয়। এমনকি হাজারের উপর মানুষের মৃত্যুর দাবিকেও তিনি প্রত্যাখ্যান করছেন। কূটনৈতিক মহলের বক্তব্য, শেখ হাসিনাকে এবার স্বমহিমায় বাংলাদেশে ফেরানোর তোড়জোড় শুরু করে দিল নয়াদিল্লি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক মিডিয়াগুলিতে তার মুখ খোলার রাস্তা করে দেয়া, যাতে আওয়ামী নেত্রী আন্তর্জাতিক মঞ্চে নিজের বক্তব্য ও অবস্থান প্রতিষ্ঠিত করতে পারেন। এরপরের খেলা খেলবে ভারত। বোঝাতে চেয়েছে শেখ হাসিনা এখনো আন্তর্জাতিক অঙ্গনে ততটাই প্রাসঙ্গিক যতটা ডক্টর ইউনূস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করুন না। রয়টার্স হয়তো বোঝাতে চেয়েছে যে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে এতটাই প্রাসঙ্গিক যে যতই ডক্টর ইউনূস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করুন না কেন, শেখ হাসিনা এবং তার দলকে পাশ কাটিয়ে বাংলাদেশে গণতন্ত্র, স্থিতিশীলতা, রাজনীতি, উন্নয়ন কিছুই ফিরবে না। শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পর ডক্টর ইউনূসের সরকার বেশ নড়ে চড়ে বসেছে। দুদিন আগেই আমি বলেছিলাম যে আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে খেলা শুরু করেছে। একে একে 3টি পদক্ষেপ এখন সেটি প্রমাণ করছে।
জাতিসংঘ মহাসচিবের কাছে তারই সহযোগী প্রতিষ্ঠানের হাই কমিশনারের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ, তারপর আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রোম কনভেনশনের আওতায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সবশেষে 29 অক্টোবর একসঙ্গে 3টি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ। আওয়ামী লীগ সত্যি পৃথিবীর ময়দানে একটি বড় চাল দিয়ে দিয়েছে। শেখ হাসিনার এই ত্রিমুখী টেক্কা আওয়ামী লীগের আন্তর্জাতিক পাল্টা কৌশলের প্রমাণ। ডক্টর ইউনূস নিজেকে বরাবরই আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড় ভাবতে ভালোবাসেন, কিন্তু শেখ হাসিনার এই ত্রিমুখী টেক্কা দেখিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক অঙ্গনে কে আসল খেলোয়াড়। ইউনূস এখন কেবল তার প্রতিক্রিয়া দেখাতে পারবেন এবং প্রতিক্রিয়া একটা তার ধরা পড়া অস্থিরতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এমনকি তার প্রেস উইং বা তার প্রোপাগান্ডা সচিব স্থানীয় গণমাধ্যমকে ভয় দেখাচ্ছে, চিঠি পাঠাচ্ছে। বিডি নিউজ 24 গতকাল একটি নিউজ চেপেছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ, এবং এই খবর প্রকাশ করার পর তাদেরকে চাপ দিয়ে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে প্রেস উইং থেকে এবং বিডি নিউজ 24-কে সেটি প্রকাশ করতে বাধ্য করা হয়েছে। এই বাধ্য করা এটা স্পষ্ট করছে যে শেখ হাসিনার এসব সাক্ষাৎকার, এই আন্তর্জাতিক দৌড়ঝাঁপ ইউনূস সরকারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের সেন্সরের হাত পৌঁছে গেছে। ইউনূস বিরোধী ইউটিউব চ্যানেল বিশ্লেষণধর্মী কন্টেন্ট সবকিছুর রিচ কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ মিডিয়া নিয়ন্ত্রণের যে খেলা বা মিডিয়া নিয়ন্ত্রণের যে অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে তারা এতদিন ধরে চালাতো, আজ সেটা তারা বহু গুণে ফিরিয়ে নিয়ে এসেছে নিজেদের টিকে থাকার লড়াইয়ের জন্য। রয়টার্স, এএপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট, এই 3টি বিশ্বখ্যাত গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার একদিনে প্রকাশিত হয়েছে। 1 বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক অঙ্গনে এটা ছিল তার প্রথম বড় উপস্থিতি। শেখ হাসিনার কথা বলছি। আর একদিনেই তিনি কথার জোরে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। এই সাক্ষাৎকারগুলোর মূল বার্তা একটি: বাংলাদেশে যে সরকার চলছে তা অবৈধ, তাদের নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা অবৈধ এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেশটিকে রাজনীতিহীন করে ফেলেছে, গণতন্ত্রহীন করে ফেলেছে। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হলে তা বৈধ হবে না, এমন নির্বাচনে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করবে না, ভোট দেবে না। রয়টার্সকে তিনি স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্যই নয় বরং আত্মঘাতী। আন্তর্জাতিক আদালতের বিচারের প্রসঙ্গেও তিনি বলেছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক, একটি ক্যাঙ্গারু কোর্টের বিচার। তিনি বলেন আমি হত্যার নির্দেশ দেইনি, আমার সাংবিধানিক দায়িত্ব পালন করেছি দেশকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার জন্য। এই ভাষাগুলো কূটনৈতিকভাবে যতটা পরিমিত, রাজনৈতিকভাবে তার চেয়ে আরো অনেক গভীর। তিনি সরাসরি বিশ্বকে বলছেন বাংলাদেশে যে সরকার চলছে সেটা গণতান্ত্রিক নয়, অবৈধ, এবং সেই সরকারের নেতৃত্বে থাকা মানুষটি প্রকৃত অপরাধী। অর্থাৎ ডক্টর ইউনূসকে তিনি অপরাধী বলছেন। সাক্ষাৎকার প্রকাশের দিনই সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, বৈঠক করে বলেছেন নির্বাচন বানচালের জন্য বড় শক্তি কাজ করছে বা করবে। সবাই বুঝে নিয়েছে যে এই বড় শক্তি বলতে তিনি আসলে শেখ হাসিনাকেই বুঝিয়েছেন। আর তার প্রোপাগান্ডা সচিব তো আরো সরাসরি কথা বলেছেন। প্রোপাগান্ডা সচিব বলেছেন 21শ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি আর কেউ নেই। এই একটা মন্তব্যই প্রমাণ করছে যে কি পরিমাণ অস্থিরতা কাজ করছে তাদের ভেতর। তাদের বক্তব্যে এখন কোনো যুক্তি নেই, আছে ভয়, ভয় দেখানো মানুষকে এবং হুমকি দিয়ে কথা বলা। একই সঙ্গে তারা নির্বাচনের আগে প্রশাসনিকভাবে আওয়ামী লীগ সংযুক্ত কর্মকর্তাদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পুরনো নির্বাচনী কর্মকর্তারা মানে ডিসিএসপি পর্যায়ের যারা 3টি নির্বাচনে যুক্ত ছিলেন তারা কেউ থাকবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ইউনূস সরকার আগেভাগে মাঠ গোছাচ্ছে, মাঠ ঝাড়ছে আর কি। তাদের ভয়টা আসলে এখানেই। শেখ হাসিনা যদি আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেন তাহলে এই ফেব্রুয়ারির নির্বাচন তো চাঙ্গে উঠবে। দর্শক, চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে জুলাই সনদ হয়েছে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা শ্রদ্ধার জায়গা আছে। কেন মনে হইল? যে শেখ মুজিবুর রহমানের যে ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত যে বিধানটি আছে, সেই বিধানটিকে বিলুপ্ত করার বিষয়টি জাতীয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ পূর্বের নিয়মের মতন যে কোনো সরকারি বেসরকারি অফিসে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো আইনত কোনো অপরাধ না, বা এটা টানাতে হবে। এখন এই বিষয়টি সামনে আসার পর ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে
আয়োজিত সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন যে প্রিন্টেড পুস্তক হিসাবে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। সোজা বাংলা যদি আমরা বলি, বিএনপির বক্তব্য জুলাই সনদে বিএনপির সাথে অনেকটা প্রতারণা করা হয়েছে। তারা মানে মূল যে বইটা, এই বইটার আগে যে খসড়া খাতা কলমে বা কাগজে কলমে যেগুলো ছিল সেইখানে যা ছিল, আর বই প্রিন্ট হওয়ার পরে এখানে কিছু পরিবর্তন হয়ে গেছে, এটা বিএনপি প্রতিবাদ করেছে। যেমন নাম্বার 1 হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান, যেটা অনুচ্ছেদ 4 ক বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও প্রায় সব রাজনৈতিক দল এই বিষয়ে সম্মতিপত্র দিয়েছে। 2 নম্বর হচ্ছে সংবিধানের 150(2) অনুচ্ছেদ 5ম, 6ষ্ঠ, 7ম তফসিল পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে সব রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করেও সেটিও আপনার অগোচরে চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে। এখন তার মানে বঙ্গবন্ধুর যে ইস্যুটা, এটাকে বর্তমান সরকার এবং সরকারের যারা উপদেষ্টা আছেন বা জাতীয় ঐকমত্য কমিশন আছেন, তারা যে দফায় দফায় মিটিং করেছেন, বৈঠক করেছেন দলগুলোর সাথে, সেই বৈঠকে বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য এনসিপি 100% চাইছে, কারণ মাহফুজ তো নিজে যাইয়া বঙ্গবন্ধুর ছবি সরাই দিছে, আইন টাইন মানে নাই। তো সেক্ষেত্রে সবারই একটা সম্মতি ছিল যে বঙ্গবন্ধুর ছবি টানানো যাবে না, এটা একটা পলিটিক্যাল ক্যারেক্টার হিসেবে ওনাকে চিহ্নিত করা হয়েছে আওয়ামী লীগের। তো সেক্ষেত্রে সবার একটা না ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার এই জুলাই সনদের মধ্যে দিন শেষে বিষয়টাকে কানেক্ট করেনি, অর্থাৎ পূর্বের নিয়ম অনুযায়ী এখনো যে কোনো সরকারি বেসরকারি অফিসে বঙ্গবন্ধুর ছবি টানানোর বিধানটা রয়ে গেল। এখন এটা যখন বিএনপি ক্ষোভ প্রকাশ করছে, হয়তো খুব সম্প্রতি দেখা যাবে যে জামাত এনসিপি ওটা নিয়ে ক্ষোভ প্রকাশ করবে, তারপরে হয়তোবা আবারও সংশোধনী হইতে পারে। বাট রাইট নাও এটা বোঝা যাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার জায়গাটা সরকারের কিছুটা হলেও আছে। ভালো থাকুন। শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ট্রেন চালাতে ফের ভারতকে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত বছরের জুলাই থেকে বন্ধ আন্তদেশীয় 3 ট্রেনের চলাচল। সেখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ওই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত বছর জুলাইয়ে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয়, বাংলাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেয় ভারত। ওই সময় বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলরত 3টি আন্তদেশীয় ট্রেনের যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়। এরপর ওই বছরের আগস্টের শুরুতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে 2 দেশের মধ্যে ট্রেন 3টির চলাচল ফের শুরু করতে এরই মধ্যে ভারতকে 2 দফায় আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। 2 দফায় চিঠি দিয়েছে, সেই চিঠিতে কোনো কাজ হয়নি, ভারত সাড়া দেয়নি। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ট্রেনগুলো চালাতে রাজি হয়নি ভারত। এরই ধারাবাহিকতায় দীর্ঘ 15 মাস ধরে আন্তদেশীয় মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে যাত্রীবাহী ট্রেন 3টি চলাচল শুরু করতে আবারও ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। চিঠি দিতে যাচ্ছে, কয়েকদিনের মধ্যে চিঠিটা দিবে। জানা গেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় রেল যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আগামী বছরের মার্চে 38তম ইন্ট্রা গভর্নমেন্ট রেলওয়ে মিটিং হওয়ার কথা রয়েছে। সেই IGRM এর প্রস্তুতিমূলক সভায় ট্রেন চালানোর বিষয়ে ভারতকে 3য়বারের মতো চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। গত 6 অক্টোবর বাংলাদেশ রেলওয়েতে আন্তঃসরকার রেলওয়ে বৈঠকের আলোচ্য সূচি নিয়ে প্রস্তুতিমূলক ওই সভা হয়। পরে 23 অক্টোবর সভার কার্যবিবরণী চূড়ান্ত করে তাতে স্বাক্ষর করেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। গত রোববার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা স্বাক্ষরিত এক চিঠিতে সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। ওই চিঠিতেই এই সিদ্ধান্তের কথা আসে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আন্তদেশীয় মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করার বিষয়ে আগের চিঠির ধারাবাহিকতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেল মন্ত্রণালয় আবারও চিঠি দেবে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত যাত্রীবাহী ট্রেনের সঙ্গে যাত্রীদের অতিরিক্ত মালপত্র পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত করার বিষয়ে ভারতীয় রেলকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানো হবে। আর রাজশাহী কলকাতা রুটে ট্রেন পরিচালনার বিষয়ে অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেবে রেলওয়ে। রিপোর্টটা আরও বিস্তারিত রয়েছে, কিন্তু রিপোর্টের চমকের জায়গাটা হচ্ছে যে সরকার এর আগে 2বার চিঠি দিয়েছে, আবারও চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অফিসিয়ালি খাতা কলমে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই নিশ্চিত করছে কালবেলা। এর আগে ভারত একাধিকবার চিঠির পরিপ্রেক্ষিতে বলেছে যে তারা নিরাপত্তাহীনতার কারণে এই ট্রেন চালাতে চায় না। নিরাপত্তাহীনতা কেন? বাংলাদেশে ভারত বিদ্বেষ অবস্থাটা প্রচণ্ড আকার ধারণ করেছে। সেই অবস্থায় ভারতীয় ট্রেন বাংলাদেশের সীমানায় আসলে সেটা যে আক্রান্ত হবে না তার গ্যারেন্টি কে দেবে, সেরকম একটা ব্যাপার রয়েছে। সেই কারণেই হয়তো ভারত রাজি হয়নি। আবারও চিঠি দিতে চলেছে সরকার, সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে
তাহলে কি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে চলেছে? ভারত কি আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে? যদিও ভারতের এর আগে ভারতীয় বিভিন্ন কর্তৃপক্ষের, এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমেও আমরা জেনেছি যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়, অর্থাৎ পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেই সরকারের সঙ্গে ভারত সরকার কোনো কাজ করতে আগ্রহী নয়। তারা নির্বাচিত সরকারের অপেক্ষা করছে, নির্বাচিত সরকার আসলে সেই সরকারের সঙ্গে কাজ করবে। এবং বাংলাদেশের আগামী নির্বাচন নিয়েও ভারত ইতিবাচক মনোভাব পোষণ করছে বলেও বিভিন্ন সূত্র খবর দিচ্ছে। ভারত চায় বাংলাদেশে দ্রুত একটা নির্বাচন হোক এবং নির্বাচিত সরকার আসুক, নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে চায়। সেই ব্যাপারটা যদি সত্যিই হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আবারও চিঠি দিয়ে সম্ভবত আবারও ব্যর্থ হওয়ার সম্ভাবনাই রয়েছে। তবুও তারা দিচ্ছে কোন কারণে, সেটা একটা রহস্যজনক ব্যাপারই বটে। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশে যে ভারত বিরোধিতা হচ্ছে, ভারত বিরোধী চর্চাটা প্রচণ্ড আকারে তৈরি হয়েছে, এমন সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ আলোচনাটা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও উদ্বেগ জানানো হয়েছে, সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থান নিয়ে যে স্মরণিকা তৈরি করা হয়েছে, সরকার যে স্মরণিকা তৈরি করেছে জুলাইয়ের বিভিন্ন ছবি নিয়ে, রাস্তাঘাটে যে ছবিগুলো অঙ্কন করা হয়েছিল, গ্রাফিতিগুলো অঙ্কন করা হয়েছিল, সেই গ্রাফিতি নিয়ে যে সুভেনির তৈরি করেছে, সেই সুভেনিরের প্রচ্ছদ যেটা, সেই প্রচ্ছদে যে বাংলাদেশের ম্যাপ দেয়া হয়েছে, গ্রাফিতির ম্যাপ বলা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেই ম্যাপ নিয়ে, বাংলাদেশের ম্যাপ নিয়ে ভারতের গণমাধ্যমগুলো যথেষ্ট আপত্তি তুলেছে যে এই ম্যাপে ভারতের বিভিন্ন অংশ দখল করে নেওয়ার একটা প্রবণতা দেখা গেছে। এই ম্যাপ বাংলাদেশের ম্যাপ না, এই ম্যাপ বর্ধিত, বাংলাদেশের বর্ধিত ম্যাপ, যে ম্যাপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার বলছে এটা অযথাই কুযুক্তি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।